স্বাগতম। আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 1 বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা ইতোমধ্যে এর আগের পর্বটি হয়তো দেখেছো। তো আজকের পর্বে আমরা যেসব টপিকস নিয়ে আলোচনা করব তার প্রথম টপিকটি হলো মহাকাশ অভিযান, স্পেস এক্সপ্লোরেশন। অর্থাৎ মহাকাশ অভিযান হলো পৃথিবীর বাইরে মহাশূন্যে গবেষণার উদ্দেশ্যে মানুষ বা রোবট পাঠানো। মহাকাশযানকে কক্ষপথে পাঠাতে ঘন্টায় প্রায় 30,000 মাইল বা 38,000 কিলোমিটার গতিবেগ প্রয়োজন হয়, যা শব্দের গতির চেয়ে প্রায় 8 গুণ বেশি। তো সর্বপ্রথম কিছু মহাকাশ অভিযান সম্পর্কে আমরা অবগত হই যে 1942 সালে জার্মান রকেট B2 মহাশূন্যে পাঠানো হয়। তারপর 1957 সালে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক 1 পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ। আর 1961 সালে ইউরি গ্যাগরিন প্রথম মানুষ হিসেবে মহাশূন্যে যান। আর প্রথম মহাকাশে যাওয়া নারী হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1961 সালে মহাকাশে যান। 1969 সালে অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং ও এডউইন অ্যালড্রিন চাঁদে অবতরণ করেন। আর 1961 সালে যুক্তরাষ্ট্র প্রথম স্পেস শাটল উৎক্ষেপণ করে। আর বর্তমানে তোমরা জানো যে চাঁদে কি করছে, যে নাসা কিন্তু চাঁদে নাসা, তাই না? মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান কি নাসা, তাই না? তারপর রাশিয়ার হচ্ছে কি রসকসমস। এই তারপর চায়নার আছে, তারপর কি আছে, ইউরোপিয়ান এজেন্সি আছে, যেরকম ইএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তো এই এই যে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলি আছে, তারা কি করে মহাকাশ নিয়ে গবেষণা করে, নিত্য নতুন ধরনের বিভিন্ন ধরনের মহাকাশে কি করছে না করছে এবং কিভাবে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করে। তারপর ডার্ক ম্যাটার, ব্ল্যাক হোল। তারপর এখন ইদানিং আমাদের আমরা, তোমরা হয়তো জানো যে চাঁদে কি করতেছে, চাঁদে যে নাসা যে মিশন পরিচালনা করতেছে সেটি হচ্ছে কি আর্টেমিস 2, তাই না? আর্টেমিস 2 মিশন পরিচালনা করতেছে চাঁদে। তো এই হলো মহাকাশ অভিযান সম্পর্কে আলোচনা। তারপর চলো বায়োমেট্রিক সম্পর্কে জানি। তো বায়োমেট্রিক্স গ্রিক শব্দ বায়ো অর্থ লাইফ অর্থাৎ জীবন এবং মেট্রিক অর্থ হচ্ছে টু মেজার থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। আর বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। এই পদ্ধতিতে একজন ব্যক্তির বাহ্যিক বৈশিষ্ট্য, তার হচ্ছে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা, আইরিশ, কণ্ঠস্বর, চেহারা ইত্যাদির মেপে ও বিশ্লেষণ করে কি করা হয়, তাকে চিহ্নিতকরণ করা হয় অথবা এবং তার বৈধতা নির্ণয় করা হয়। তো বায়োমেট্রিক্সের বিভিন্ন ব্যবহার আমরা এখন দেখি যে বায়োমেট্রিক্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের বিকৃত, খণ্ডিত বা ব্যবহারিক মৃতদেহ শনাক্তকরণে ব্যবহৃত হয়। তারপর স্মার্ট এনআইডি, জাতীয় পরিচয়পত্র, কার্ড, মেশিন রিডেবল বায়োমেট্রিক পাসপোর্ট তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা তোমাদের যাদের এনআইডি, স্মার্ট এনআইডি কার্ড আছে বা করেছো, তাদের কিন্তু দেখবে যে একটা কি থাকে, ওখানে স্মার্ট এনআইডিতে একটা চিপ থাকে, তাই না? এরকম সিমের মতো চিপ থাকে, সিম, এটা কিন্তু বায়োমেট্রিক্স পদ্ধতিতে করানো হয়েছে। এখানে বায়োমেট্রিক্স ইউজ করা হয়েছে। তারপর ছাত্রছাত্রী বা শিক্ষকদের উপস্থিতি যাচাই, অফিস কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও সময়মতো উপস্থিতি যাচাইয়ে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং এ যাদের এটিএম কার্ড আছে দেখবা, তাদের কিন্তু এখানে কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। বিভিন্ন অপরাধের পর ফেরারি অপরাধী শনাক্তকরণে, তারপর ড্রাইভিং লাইসেন্স তৈরি, ভোটার নিবন্ধনে, শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত ব্যক্তির অনুপ্রবেশ রোধে, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতির লগইন নিয়ন্ত্রণে কি করা হয়, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়। তারপর আসো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স হলো জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স হলো বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হয়। তো দেখি আমরা বায়ো ইনফরমেটিক্স এর কিছু ব্যবহার, কোথায় কোথায় বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়।
তো মাইক্রোবিয়াল জিনোম, তারপর মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, বায়োটেকনোলজি, কৃষি, ওষুধ উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর জীবাণু অস্ত্র, জৈব অস্ত্র তৈরি করে অর্থাৎ বায়ো ওয়েপন তৈরি করার জন্য বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। তারপর মানব টিকা, পুষ্টিমান উন্নয়ন, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের ক্ষেত্রে কি করা হয়? বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। তো বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ যে ডিএনএ ডিএনএ এবং নিউক্লিওটাইডের যে সিকোয়েন্স আছে সেটা সিকোয়েন্স অ্যানালাইসিস করার জন্য ডিএনএ এবং অর্থাৎ হচ্ছে প্রোটিনের ক্ষেত্রেও কি করা হয়? প্রোটিনের সিকোয়েন্স বের করার জন্য এই বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়। তো এগুলার যে সিকোয়েন্স বের করার জন্য যে একটা ওয়েবসাইট আছে এনসিবিআই, এই ওয়েবসাইটে কি করা থাকে? ওখানে ডিএনএ এবং প্রোটিনের যে সিকোয়েন্স এগুলা ওখানে দেওয়া থাকে, এবং কেউ যদি চায় যে বিভিন্ন ধরনের কোড থাকে, এই কোডগুলো দিলে সেখান থেকে নির্দিষ্ট যে কোডের সাথে ম্যাচ হয় সেই অর্গানিজম বা হচ্ছে উদ্ভিদ অথবা প্রাণীর সেটার ডিএনএ সিকোয়েন্স চলে আসে। আচ্ছা, তারপর আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনতত্ত্ব প্রকৌশল বলে। এখন আসো, আমরা তো জানি জীবদেহের কার্যকরী এককে কি বলা হয়? কোষ বলা হয় বা সেল বলে, অর্থাৎ একবারে ক্ষুদ্রতম একক হচ্ছে কি? সেল। সেলের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসে থাকে কি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমে থাকে ডিএনএ, এবং ডিএনএ নির্দিষ্ট অংশ হচ্ছে কি? জিন। আর এক সেট পূর্ণাঙ্গ জিনকে জিনোম বলা হয়। তো এই হচ্ছে বেসিক ধারণা, এটা হচ্ছে জানতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট এই জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবের স্থানান্তরের কৌশলকে বলা হয় কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিনতত্ত্ব প্রকৌশল। তারপর আসো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 1972 সালে পাল বার্গ নামে একজন বিজ্ঞানী বানরের SB1440 এবং ল্যাম্ডা ভাইরাসের ডিএনএ এর সংযোগ ঘটিয়ে বিশ্বের সর্বপ্রথম ডিএনএ অণু তৈরি করেন। এই কারণে পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি যদি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা কিভাবে কাজ করে। প্রথমে কি করা হয়? ব্যাকটেরিয়াল ক্রোমোজোম অর্থাৎ ইকুলি ব্যাকটেরিয়াল প্লাজমিড থেকে পৃথক করা হয়, এবং যে দাতা জীব কোষ আছে সেটার ডিএনএ পৃথক করা হয়। পৃথক করার পরে এই দুইটা পৃথক করার পরে কি করা হয়? রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এই প্লাজমিড ডিএনএ একটা অংশ কেটে ফেলা হয়, ডিএনএ কর্তন করা হয়। আর এইদিকে কাঙ্ক্ষিত এনজাইমের সাহায্যে অর্থাৎ এখানে ডিএনএটাও অর্থাৎ কাঙ্ক্ষিত ডিএনএটাও কাটা হয়। কাটার পর তারপর লাইগেজ এনজাইম অর্থাৎ যে এনজাইম দ্বারা জোড়া লাগে, এই দুইটা কি করা হয়? জোড়া লাগানো হয়, সাহায্যে কাঙ্ক্ষিত ডিএনএ জিন এর সংযোজন এবং রিকম্বিনেন্ট ডিএনএ সৃষ্টি করা, অর্থাৎ প্লাজমিডের মধ্যে এই কাঙ্ক্ষিত ডিএনএটাকে স্থানান্তর করা অর্থাৎ লাগানো হয় লাইগেজ এনজাইমের দ্বারা। তারপর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড অর্থাৎ ট্রান্সলেশন প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয়। এই যে দেখো ব্যাকটেরিয়া প্রবেশ করানো হচ্ছে ব্যাকটেরিয়া রিকম্বিনেন্ট। তো ব্যাকটেরিয়া প্রবেশ করানোর পরে যে ব্যাকটেরিয়ার যে এই ক্লোনগুলো আছে, এই যে দেখো এই ক্লোনগুলো তৈরি করতেছে। এইভাবে মূলত রিকম্বিনেন্ট ডিএনএ কাজ করে, আর এটি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি প্রয়োগ। তারপর আসো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার দেখি আমরা কি কি কাজে ব্যবহার করা হয়। ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়। তোমরা জানো ইনসুলিন কি করা হয়? ডায়াবেটিস যারা রোগী আছে তারা কি করে? ইনসুলিন নেয়। তো বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে কি করা হয়? পেনিসিলিয়াম থেকে ইনসুলিন তৈরি করা হয়। ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর উন্নত মানের ফসল উৎপাদন, উচ্চ ফলনশীল পোকামাকড় ও রোগ প্রতিরোধী ধান, সয়াবিন, ভুট্টা, টমেটো ফসলের জিন পরিবর্তন উন্নয়ন করা হয়। তারপর রোগের চিকিৎসা, জিন থেরাপির মাধ্যমে ত্রুটিপূর্ণ জিন পরিবর্তন করে রোগ নিরাময়, ফার্মাসিউটিক্যাল পণ্য, হরমোন, তারপর হিউম্যান গ্রোথ হরমোন উৎপাদন করা হয়, ভাইরাস নাশক তৈরি করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, টিকা ও জ্বালানি তৈরি করা হয়, মৎস্য উন্নয়ন, স্যামন মাছের জিন স্থানান্তর করে বড় আকৃতির মাছ উৎপাদন করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তারপর পরিবেশ সুরক্ষা, নতুন ব্যাকটেরিয়া তৈরি করে পরিবেশ দূষণ কমানো, জেনেটিক ত্রুটি সমূহ নির্ণয়, গর্ভাবস্থায় ভ্রূণের জেনেটিক সমস্যা শনাক্ত ও সমাধান করা হয়। এই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার। তো এখন আসলে ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার হলো একটা পরিমাপের একক, তাই না? 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁹ মিটার, যা মানুষের চুলের ব্যাসের প্রায় 80,000 ভাগের 1 ভাগ। এই হলো 1 ন্যানোমিটার। তো ন্যানোমিটার স্কেলে কোনো কিছু তৈরি করা, ব্যবহার করাকে এই ন্যানো টেকনোলজি বলা হয়। আর এই আকৃতিতে কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ন্যানো পার্টিকেল বলে। তো মনে রাখবেন ন্যানো পার্টিকেল বলে। তাহলে 1969 সালের 29 জানুয়ারি রিচার্ড ফাইনম্যান
সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেন এবং এই কারণে তাকে কি করা হয় ন্যানো প্রযুক্তির জনক বলা হয়ে থাকে। তো ন্যানো টেকনোলজি কিন্তু অনেক বিস্তর এর কি ব্যবহার আছে। তোমরা জানো যে চিপ তৈরি করার কাজে, তারপর কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কাজে, চিকিৎসা ক্ষেত্রে, আরো অন্যান্য নানান ক্ষেত্রে কি করা হয় ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তো এখন আসো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের নৈতিকতা সম্পর্কে জানি। তো এক নম্বরে সেটা হচ্ছে স্প্যামিং। স্প্যামিং কি অনাকাঙ্ক্ষিত বা অপ্রয়োজনীয় ইমেল বা মেসেজ বারবার পাঠানোকে স্প্যামিং বলে। তো কেউ একজন যদি মনে করো তোমার এখানে স্প্যাম ইমেল পাঠায়, অর্থাৎ স্প্যাম ইমেল পাঠায় কেন? কারণ হচ্ছে তোমার ব্যক্তিগত অর্থাৎ ভাইরাস বা ব্যাকটেরিয়া ম্যালওয়্যার এগুলা কি করার জন্য ওই ইমেলে যদি রেসপন্স করো তাহলে তোমার কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইসের মধ্যে কি করবে ম্যালওয়্যার এবং বিভিন্ন ধরনের ভাইরাস এগুলো অ্যাটাক করবে, কম্পিউটার ভাইরাস যেগুলো। তারপর ক্ষতিকারক সফটওয়্যার যেমন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, ম্যালওয়্যার এগুলো কি করে? এগুলো হচ্ছে কি করে সফটওয়্যার অর্থাৎ যে কম্পিউটার আছে কম্পিউটারকে বিকল করে দেয়, তারপর বিভিন্ন তথ্য চুরি করে নিয়ে যায়। তারপর হ্যাকিং অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করে তথ্য চুরি, পরিবর্তন ও ধ্বংস করাকে মূলত কি বলা হয়? হ্যাকিং বলা হয়ে থাকে। আচ্ছা, তারপর আসো ফিশিং। প্রতারণার মাধ্যমে কারো ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর ইত্যাদি হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া হলো কি ফিশিং। অর্থাৎ মনে করো দেখবা যে অনেক সময় কি হয় যে অনলাইনে ঢুকলে দেখায় যে কি আইফোন 10 ফ্রি, ফ্রিতে মানে আইফোন, তাই না? এখানে ক্লিক করো, ক্লিক করলে আইফোন ফ্রি। এইরকম করে কি করা হয়? এরকম করে যে ফিশিং করা হয়। ফিশিং প্রতারণার মাধ্যমে মানে ক্লিক করলে কি হবে? তোমার ব্যক্তিগত পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড এগুলো তাদের কাছে চলে যাবে। তারপর সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার নির্মাতার অনুমতি বা লাইসেন্স ছাড়া কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা এবং ব্যবহার করাই হলো কি সফটওয়্যার পাইরেসি। প্লেজিয়ারিজম হচ্ছে অন্যের লেখা, গবেষণা, সৃজনশীল কাজ নিজের নামে চালিয়ে দেওয়া হচ্ছে কি প্লেজিয়ারিজম। অর্থাৎ কেউ একজন সৃজনশীল সে নিজের মেধা খাটিয়ে কিছু একটা তৈরি করলো বা হচ্ছে যে কিছু একটা বানাইলো, তুমি সেটা কি করলা? কপি করে তোমার নিজের নামে চালিয়ে দিলা, তাই না? তাহলে সেটাকে কি বলবে? প্লেজিয়ারিজম বলবে। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের আলোচনা। তোমরা যারা গত ক্লাসটা দেখেছো, তো আশা করি তোমরা এই দুইটা পর্ব দেখলে তোমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো সামনে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং সামনের চ্যাপ্টারগুলির সামনের অধ্যায়গুলির ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।